নমস্কার। আজকের ভিডিওতে আমরা অপারেটরস নিয়ে আলোচনা করব। তো সিতে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে 4টা অপারেটর নিয়ে আলোচনা করেছে। এরিথমেটিক, অ্যাসাইনমেন্ট, রিলেশনাল আর হলো লজিক্যাল। এই 4টা অপারেটর নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো। ভবিষ্যতে যদি আমাদের আরও জানা দরকার হয় আমরা সেটা ভবিষ্যতে জানবো। আপাতত এই বেসিকগুলো নিয়ে আলোচনা করি। তো প্রথমে আমাদের আসে এরিথমেটিক অপারেটর। আমরা আমাদের গণিতে যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো নিয়ে আলোচনা করেছি। এগুলোই মূলত এরিথমেটিক অপারেটর। তো এরিথমেটিক অপারেটরকে বোঝানোর জন্য আমি দুটো ভেরিয়েবল বানাই। ইন্ট এ যার ভ্যালু 10 সেট করলাম, ইন্ট বি যার ভ্যালু 3 সেট করলাম। এখন আমি লিখলাম প্রিন্টএফ %d, তারপর ব্যাকস্ল্যাশ এন দ্বারা নিউ লাইন বোঝায়। তো নিউ লাইনটা কি, এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার যখন আমরা পড়বো তখন আমরা আরও আলোচনা করব। আপাতত আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই যে এখানে আমরা আগেই বলেছি ফরম্যাট স্পেসিফাইয়ের জায়গায় আমি যে ইন্টিজার দিব, মানে যে ডেটা দিব সেই ডেটাটা এখানে বসে যাবে। আমি যেহেতু ইন্টিজার ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করছি তাই এখানে একটা ইন্টিজার ডেটা দিয়েছি। এখন এই ফরম্যাট স্পেসিফায়ার জায়গায় এই ইন্টিজার ডেটাটা চলে আসবে, তার মানে এখানে 10 আউটপুট হিসেবে চলে আসবে, তারপর একটা নিউ লাইন প্রিন্ট হবে। তো যদি কোডটা রান করে আপনাদের আউটপুট দেখাই, এই দেখেন কার্সরটা এখানে নিচে চলে আসছে। আমি যদি এখানে নিউ লাইন না দিতাম তাহলে কার্সরটা পাশে থাকতো। এই যে কার্সরটা পাশে আছে। আশা করি নিউ লাইনের কাজটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমাদের এরিথমেটিক অপারেশনে ফিরে আসি। আমি লিখলাম a প্লাস বি। এই যে জিনিসটা a প্লাস বি, এই কাজটা মূলত এরিথমেটিক অপারেশন। তো আমরা এখানে কী করেছি, আমরা এখানে এডিশন করেছি, মানে যোগ করেছি, লিখে দিলাম। আচ্ছা, এখন যদি কোডটাকে রান করে আপনাদের আউটপুট দেখাই, দেখেন 13 চলে আসছে। 10 আর 3 যোগ করলে আউটপুট 13 চলে আসে। তো আমরা চাইলে আরও অনেক কাজ করতে পারি। এভাবে অল্ট শিফট তারপর নিচে ডাউন বাটন ক্লিক করলে লাইনগুলো রেপ্লিকেট হবে। তো আমি এখানে মাইনাস দিলাম। পরে গুণ বোঝানোর জন্য অ্যাস্টারিক সিম্বল ইউজ করা হয়। অ্যাস্টারিক সিম্বল দ্বারা গুণ বোঝায়, আর এইরকম একটা স্ল্যাশ সিম্বল দ্বারা ভাগ বোঝায়। তো আমরা এখানে লিখে দিই সাবস্ট্রাকশন নাকি সাবস্ট্রাকশন মনে হয় নাকি, বানানি ভুলে গেলাম। আচ্ছা, এরপর হলো মাল্টিপ্লিকেশন আর একটা হলো ডিভিশন, সাবস্ট্রাকশন মনে হয়। আচ্ছা, আবার শেষের অংশটা কেটে দিলাম। তো কি, প্লাস দ্বারা যোগ বোঝায়, মাইনাস দ্বারা সাবস্ট্রাকশন মানে বিয়োগ বোঝায়, আর অ্যাস্টারিক সিম্বল দ্বারা মাল্টিপ্লিকেশন বোঝায়, আর এইরকম একটা স্ল্যাশ সিম্বল দ্বারা, যেটাকে সম্ভবত বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ। তো এই ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড এটা নিয়ে একটু পেস লাগে, এটা বাম হাতের রুলস দিয়ে মনে রাখা লাগে। তো আপাতত এত জটিলতা না যাই, আমরা মনে রাখি এই সিম্বলটা মূলত ভাগ বোঝায়, ডিভিশন। এটাকে সম্ভবত ফরওয়ার্ড স্ল্যাশ বলে। তো এটা একটা মনে রাখার টেকনিক আছে যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো কোডটাকে যদি এখন রান করে দেখাই, দেখেন আউটপুট হিসেবে 3, 7, 30 আর আবার 3 চলে আসছে। আচ্ছা, এখন কিভাবে কাজ করছে, 10 আর 3 যোগ করছে 13, 10 থেকে 3 বিয়োগ করছে 7, 10-এর সাথে 3 গুণ করছে 30, তারপর 10কে 3 দিয়ে ভাগ করছে। এখন 10কে 3 দিয়ে যদি ভাগ করে, আমরা জানি আউটপুট আসার কথা 3.3333 এরকম কিছু, কিন্তু আমাদের এখানে আউটপুট দিছে মাননীয় ব্যক্তি জাস্ট 3। কেন 3 আউটপুট দিল? কারণ আমরা ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d দিছি। %d দ্বারা মূলত একটা ইন্টিজার বোঝায়। তারপর আরও একটা বিষয় আছে, সিতে একটা নিয়ম আছে যে ইন্টিজার যদি ইন্টিজারকে ভাগ করে তাহলে সব সময় ফলাফল ইন্টিজারেই আসবে। তো তাই আমি যদি এখানে পণ্ডিতি করে %f দিতাম কোনো লাভ হইতো না, আউটপুট সেই এই তো উল্টা সিধা একটা মান চলে আসতো। তো এখানে যে কোনো একটাকে আমার ফ্লোটে কনভার্ট করা লাগবে। তো ফ্লোটে কেন কনভার্ট করব, আমি এখানে এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দিব আর লিখে দিব যে ফ্লোট। তাহলে বি মানে কত, 3, বি এর জায়গায় 3 আসবে, বি এর জায়গায় কোডটা রান করার সময় 3 আসবে, এবং 3টাকে পরবর্তীতে ফ্লোট বানানো হবে, মানে 3টা পরবর্তীতে 3.3300 এইভাবে কনভার্ট হয়ে যাবে। আর এখানে এ এর জায়গায় 10 চলে আসবে। তার মানে আমাদের এই লাইনটা যে আউটপুট দিবে আর আগে এই লাইনটা সেমই আউটপুট দিবে। জাস্ট আমি লাইনটাকে ভেঙে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দেখাইছি। আচ্ছা, তো এখান থেকে আমরা যে জিনিসটা শিখতে পারলাম যে কোনো ইন্টিজার যদি আরেকটা ইন্টিজারকে ভাগ করে তাহলে ফলাফল অবশ্যই একটা ইন্টিজারই আসবে, অন্য কিছু আসবে না। আচ্ছা, এরপর একটা ব্যতিক্রমী যেটা
আমাদের গণিতে নাই কিন্তু প্রোগ্রামিংয়ে আছে, সেটা হলো ভাগশেষ। এরকম পার্সেন্টেজ সিম্বল দ্বারা প্রকাশ করা হয় এবং এটাকে বলা হয় মডিউলো। এখন যদি আমরা কোডটাকে রান করে দেখাই কি হয়েছে, ভাগশেষ দেখেন 1 চলে আসছে। মানে 10কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? তো 10কে 3 দ্বারা ভাগ করলে আমরা জানি 3 3 9, তার মানে 10 থেকে 9 বিয়োগ করলে 1, তার মানে ভাগশেষ 1 আসবে। এই যে 1 চলে আসছে। আচ্ছা, এখন যদি বড় সংখ্যাকে, যেমন আমি এখানে ভেরিয়েবল না ইউজ করে কিছু সংখ্যা ইউজ করি, 33 এই পার্সেন্টেজ সিম্বল দিয়ে তারপর 3 লিখছি, মানে 33কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে? 0, স্বাভাবিক। এই যে 0ই আসছে আউটপুট। আমি লিখলাম 32, এখন কত আসবে? অবশ্যই 2। আমি লিখলাম 31, এখন আউটপুট অবশ্যই একই আসবে। এই যে একই চলে আসছে। আচ্ছা, এখন আমি যদি কোনো ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করে ভাগশেষটা জানতে চাই, কি হবে? আপনারা বলুন তো এখানে ভাগশেষ কত হবে? গ্যাস কি হইতে পারে? আউটপুট হবে, আউটপুট কি সঠিক আসলো? আউটপুট আসলো 3। এখন কথা হলো আউটপুট কেন 3ই আসলো? আউটপুটটা কি সঠিক? আপনারা একটু ভাবেন। আচ্ছা, যদি আপনারা বুঝতে না পারেন আমি এখানে মাল্টিলাইন কমন দিয়ে একটু এক্সপ্লেন করে দেখাই যে 33কে যদি আমি মানে 3কে 33 দ্বারা যদি ভাগ করি, কারণ 3কে 33 দ্বারা তো ভাগ করা যায় না, তাই আমরা লিখবো একটা 0। তো 0 লিখলে এখানে একটা 0 আসবে, এরপর একটা লাইন এরকম, এরপরে লিখলাম এখানে 3 আসবে। 3 আসার পর আমরা জানি যেখানে একটা দশমিক দিতে হবে, কারণ 3ই তো 3 দিয়ে তো 33কে আর ভাগ করা যেতেছে না, তাহলে একটা 0 আসবে, তাও তো হলো না। তো এরপরে আরও একটা 0 বসালাম, এখন হয়ে গেল 300। তো এরপরে আমাদের কাজ করতে হয়। তো এইটা হতো বাগের খুবই কি বলে কমন নিয়ম। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন প্রথম ক্ষেত্রে যে আমরা আগেই বলেছি দশমিক জিনিস আমরা নিতে পারবো না, তাই যখন ভাগশেষ না ভাগফল 0 চলে আসবে, 0-র পরে আবার দশমিক বসানো লাগতেছে, তাই আমাদের কম্পাইলার দশমিক আর বসাইবই না। কারণ আমরা তো কোনো দশমিক সংখ্যা নিয়ে আলোচনা করবো না, আমরা তো সবসময় পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করবো, তাই এখানে ভাগশেষ 3ই কাউন্ট হবে। কিন্তু দশমিক বসায় আমি যদি জোর জব্দ কইরা মিলাইতে যাই, তাহলে তো আর ভাগশেষ কোনোটারই হয় না। আমি তো 10কে 3 দিয়ে নিঃশেষে বিভাজ্যই করতে পারি 3.33333 দিয়ে, তাই না? তাই আমরা পূর্ণ সংখ্যা পর্যন্তই কাউন্ট করব। এই পূর্ণ সংখ্যা কাউন্ট করার জন্য 0 যখন চলে আসছে, 0 তো একটা পূর্ণ সংখ্যা, কিন্তু 0-র পরে তো পরবর্তীতে মিলানোর জন্য দশমিক দেওয়া লাগে, তাই সে আর আগাইছে না এবং 3কেই সে ভাগশেষ হিসেবে দেখাই দিছে। তা আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এই ছিল মডিউল অপারেটর। তো এগুলোই একটু জটিল। এখন আমরা একটু তুলনামূলক সহজ নিয়ে আলোচনা করবো অ্যাসাইনমেন্ট অপারেটর। যেমন আমি একটা ভেরিয়েবল বানাইলাম 8, তারপর =10 দিয়ে দিলাম। এই যে কাজটা করলাম এটাই মূলত একটা অ্যাসাইনমেন্ট। আমি চাইলে এটাও করতে পারি h=19, এইটাও একটা অ্যাসাইনমেন্ট। এখন একটু আলাদা, আমি লিখলাম h+10। আচ্ছা, এখন আমি আউটপুটটা আপনাদেরকে দেখাই, তারপর এক্সপ্লেন করবো কী কাজ করেছি। কমা দিয়ে h লিখলাম, এখানে একটা নিউ লাইন যোগ করে দিলাম, তারপর একটা সেমিকোলন দিলাম। এখন আমি যদি আউটপুটটা আপনাদেরকে দেখাই আর এইগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল// দিয়ে কমেন্ট করে দিলাম। এখন যদি কোডটাকে রান করে আপনাদের আউটপুট দেখাই, দেখেন আউটপুট 29 চলে আসছে। কীভাবে? প্রথমে আমরা এইজের ভ্যালু 10 সেট করছিলাম, পরে চেঞ্জ করে 19 সেট করছি। এখন এই লাইনটায় আমরা বলছি এইজের সাথে আরও 10 যোগ করে দাও। তো এই যে এই জায়গাটা রিপ্লেস হয়ে 19 চলে আসবে এবং এই দুটা যোগফল 10 আর 19 যোগ করলে যে 29 হয়, 29টা এখানে চলে আসবে এবং এই যে জায়গায় 29 ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে। তার মানে এই লাইনটার যে কাজ সে হলো 29 ভ্যালুটাকে এজের মধ্যে স্টোর করে দেওয়া, মানে এই লাইনটার ইভ্যালুয়েশন করলে এই লাইনটাই আসবে। আচ্ছা, তো পরে আমরা এই যে ভ্যালুটা প্রিন্ট করছি তাই এটা এখানে 29 চলে আসছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন এই কাজটাকে আমরা সহজে কীভাবে লিখতে পারি যে 10, মানে এইজের সাথে তুমি 10 প্রথমে যোগ করো, পরবর্তীতে যে রেজাল্ট আসছে সেটা এইজের মধ্যে অ্যাসাইন করে দাও। কি বলছি? এইজের সাথে প্রথমে 10 যোগ করো, পরে যে ভ্যালুটা আসছে সেইটা এইজের মধ্যে অ্যাসাইন করে দাও। তো অ্যাসাইন করে দিছে, তাই এই যে ভ্যালুটা 29 হয়ে গেছে, তারপর 29 আউটপুট হিসেবে চলে আসছে। তো এখন আপনারা বুঝতে পারবেন, যেমন += আছে, তেমন আরও কয়েকটা আছে। আমি আউটপুটটা দেখালাম না। -= ডিভিশন = আর হলো মডিউলো =
তো এই সবগুলো অপারেশন এক্সিস্ট করে। তো আমি আউটপুটটা দেখাইলাম না, আউটপুট দেখাইলে অনেক বড় হয়ে যাবে, আপনারা এটা নিজেরাই বুঝে নিয়েন একটা করে রান করে। আচ্ছা, এরপরে আসলো রিলেশনাল অপারেটর। আমরা যেমন লেস দেন, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়ালস টু, গ্রেটার দেন, ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, এই যে 6টা বিষয় নিয়ে আলোচনা করেছি, এগুলোই মূলত রিলেশনাল অপারেটর। শেষ, সোজা, সিম্পল। কিন্তু এখানে সিম্পলের মাঝে একটা কমপ্লেক্স বিষয় আছে, সেটা হলো পৃথিবীতে প্রোগ্রামিং জগতে দুইটা জিনিস হতে পারে, হয় সত্য না হলে মিথ্যা, এর বাইরে আর কিছু হতে পারে না। হয় সত্য হবে না হলে মিথ্যা হবে। তাই যখন সত্য হয়, কোনো ঘটনা যখন সত্য হয় মানে ট্রু হয়, ট্রুকে সিকে রিপ্রেজেন্ট করা হয় 1 দ্বারা, আর যদি কোনো ঘটনা ফলস হয় তাহলে সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয় 0 দ্বারা। তো রিলেশনাল অপারেশনের যে আউটপুট সেটা হয় 1 না হলে 0। 1 দ্বারা বোঝায় ট্রু আর 0 দ্বারা বোঝায় ফলস। তো আমরা কিছু উদাহরণ দেখি, যেমন আমি আবার একটা ভেরিয়েবল বানাইলাম, আগে এগুলো সবগুলোকে আমি কমেন্ট করে দিই সুবিধার জন্য, না হলে আমার কোডে ঝামেলা করবে। কন্ট্রোল ফরওয়ার্ড সিলেক্ট দিয়ে আমি কমেন্ট করতে পারবো। তো আমি এখানে ইন্ট এ ইকুয়ালস টু একটা ভেরিয়েবল বানালাম, ইন্ট বি ইকুয়ালস টু আরেকটা ভেরিয়েবল বানালাম যেটা 3। এখন আমি লিখলাম প্রিন্টএফ %d, তারপর লিখলাম a গ্রেটার দেন b। তো আমি কেন আমার সি কম্পাইলারকে বলতেছি এ কি বি এর চেয়ে বড়, 10 কি 3 এর চেয়ে বড়, 10 তো 3 এর চেয়ে বড় না, তাহলে আউটপুট কি আসবো? ফলস। ফলস মানে কত? 0। তো আউটপুট এখানে আমরা যদি রান করে দেখাই, আউটপুট এখানে 1 আসলো। 1 কেন আসলো? আচ্ছা, আমি ভুল বলছি, 10 কি 3 এর চেয়ে বড়? হ্যাঁ, 10 তো 3 এর চেয়ে বড়, এটা তো সত্য কথা। তো এই কারণে তো আউটপুট 1 আসছে। তার মানে বোঝা গেল মানুষ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আমাদের কোড কখনো মিথ্যা কথা বলবে না, কোড সত্য কথা বলবে। আমি যদি এই জিনিসটাকে কীভাবে লিখি, মানে 10 কি 3 এর চেয়ে ছোটো, 10 তো 3 এর চেয়ে ছোটো না, তাই আউটপুট আসবে এখানে 0। 0 মানে হলো ফলস। আচ্ছা, আবার এটাও আছে গ্রেটার দেন ইকুয়ালস টু। এখন আপনাদের কাছে প্রশ্ন, আউটপুট কি আসবে? এখানে আমি বলতেছি 10 কি 3 এর চেয়ে বড় অথবা 10 কি 3 এর সমান, একটা তো সত্য তাই না, 10 তো 3 এর চেয়ে বড়, তাই আউটপুট এখানে 1 আসবে। দেখেন আউটপুট এখানে 1 আসছে। যদি একটাও সত্য না হতো, যেমন পরের কেসে যে আমি বলছি 10 কি 3 এর চেয়ে ছোটো, না সত্য না। পরে বলতেছি 10 কি 3 এর সমান, না এটাও তো সত্য না, তা একটাও সত্য না, তাহলে আউটপুট তো মিথ্যেই হইব। এই কারণে আউটপুট এখানে 0 চলে আসছে। আচ্ছা, এরপরে আরেকটা আছে ইকুয়ালস টু দ্বারা যেটা বোঝায় 10 কি 3 এর সমান, একই বিয়ের সমান, বলবে না এ তো বিয়ের সমান না, 10 3 এর সমান না, তাই আউটপুট আসছে 0। আমি যদি নট ইকুয়ালস টু লিখি, এই আশ্চর্যবোধক সিম্বল আর ইকুয়াল সাইন দিলে বোঝায় নট ইকুয়ালস টু। তার মানে আমি বলতেছি 10 কি 3 এর সমান নয়, সি কম্পাইলারকে বলতেছি 10 কি 3 এর সমান নয়, সে বলবে হ্যাঁ বা সত্য 10 3 এর সমান নয়, এই কারণে আউটপুট দিবে এখানে 1। আউটপুট 1 চলে আসছে। তো আশা করি আপনারা রিলেশনাল অপারেটরটা বুঝতে পারছেন। তো এরপরে আমাদের যে টপিক সেটা হলো লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হলো যুক্তি, অ্যান্ড অর নট, এই 3টা জিনিস আছে। অ্যান্ড মানে কি? এবং যে আমার 2টা পাশ যদি সত্য হয় তাহলে আমার আউটপুট সত্য হবে, আর আমার যদি একটা পাশ মিথ্যা হয় আউটপুট মিথ্যা হবে। যেমন আমি দেখাই, প্রিন্টএফ %d দিলাম, তারপর লিখলাম 1, এখানে একটা ব্যাকস্ল্যাশ এনও দিই, 1 and 1 মানে সত্য এবং সত্য, আউটপুট কী হবে? সত্য এবং সত্য, আউটপুট সত্যই হবে, আউটপুট সত্যই হয়েছে। আচ্ছা, এখন আমি যদি এখানে একটা 0 দিই, মানে সত্য এবং মিথ্যা, আউটপুট কিন্তু মিথ্যাই হবে। আমি যদি এখানে 1 দিয়ে এখানে 0 দিই, -0 আবার কি, হ্যাঁ এটা যদি দিই তাও আউটপুট 0ই হবে, মানে মিথ্যা এবং সত্য মিথ্যাই। আর যদি 2টা মিথ্যা হয় তাহলে তো আর কিছু করার নেই, আউটপুট মিথ্যাই। আচ্ছা, তো এটা দ্বারা মূলত অ্যান্ড বোঝায়, অ্যান্ড এবং বা অ্যান্ড অপারেশন। অ্যান্ড মূলত এই যে গুণ, এটা গুণের মতো মনে রাখতে পারেন। যে আমি একটা মাল্টিলাইন কমেন্ট দিই, আমি যদি অ্যান্ডটাকে এক্সপ্লেন করি, 1 × 1 কী হয়? 1 1 × 0 কী হয়? 0 0 × 1 কী হয়? 0। আর 0 × 0 কী হয়? 0। এভাবে মনে রাখতে পারেন। আচ্ছা, এটা হলো এন্ডের কাজ, আমি এটাকে কমেন্ট করে দিই। এরপর আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো অর। অরটা কি? অরটা হলো যোগের কাজ করে। তো এখন বুঝতে পারবেন, যেমন 0 + 1 = 1, 1 + 0 = 1,
কিন্তু 0 প্লাস 0 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন 1 প্লাস 1 এটা কত? 1 প্লাস 1 2, না এখানে 2 না, এখানে 1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1। মানে বিষয়টা হলো যে কোনো একটা যদি সত্য হয় আলটিমেটলি আউটপুটটা সত্য, আর যে কোনো একটা না, বোথ যদি মিথ্যা হয় তাহলে আউটপুটটা মিথ্যা। আমি এখন রান করে যদি দেখাই, আগে একটু ভালোভাবে এক্সপ্লেন করি। পার্সেন্টেজ ডি দিলাম, তারপর একটা নিউ লাইন দিলাম, এরপর আমি লিখলাম 1, এটা দ্বারা বোঝায় অর, আবার 1 লিখলাম, মানে সত্য এবং সত্য অথবা সত্য, সত্য অথবা সত্য। তাহলে কি সত্য অথবা সত্য মানে সত্যই। তারপর বললাম সত্য অথবা মিথ্যা, আমার যে কোনো এক পাশ সত্য হলে আউটপুট সত্য হবে। তো এখানে যদি এক পাশে সত্য আছে তাই আউটপুট সত্যই হয়েছে। আমি যদি এইখানে 0 দিতাম আর এখানে 1 দিতাম তাহলে সেম কাহিনী, আউটপুট 1ই আসতো, কারণ এক পাশ তো সত্য। কিন্তু আমি যদি দুইটাই মিথ্যা দিতাম তাইলে তো আর সত্য হওয়ার সম্ভাবনা নাই, তাই আউটপুট এখানে শূন্যই চলে আসতো। আচ্ছা, তো এই জায়গাটা আর কি অনেকে কনফিউশন যে 1 প্লাস 1 তো 2 হয়, তাহলে আমি আবার 1 লিখলাম কেন? আসলে এটা তো বোঝানোর জন্য, এই জায়গাটা গুণের মতো কাজ করে, কিন্তু এক্স্যাক্টলি তো গুণ না, এটা তো হলো আপনার লজিক্যাল এন্ড। এই আপনার এটা তৃতীয় অধ্যায়ে যে আছে, কি চ্যাপ্টারটার নাম কি বলে গেলাম তো, ওই যে মানে এটা প্রোগ্রামিংয়ের ভাষা বলে বুলিয়ান অ্যালজেব্রা। আমরা যে চ্যাপ্টার 3-তে পড়েছি 1 and 1 is equals to 1, 0, 1 and 0 is equals to 0, এই জিনিসটাই মূলত এখানে অ্যাপ্লিকেবল। সেম ফর অর, আমরা তো দেখছি 1 এর সাথে 1 যোগ করলে আমাদের আনসার হয় 2 যদি ডেসিমালে, কিন্তু আসলে সাম হয় 1, ক্যারি হয় 1, এভাবে আলোচনা করেছিলাম না? বিষয়টা এইরকম, এই কারণে আমরা জাস্ট এখানে আনসারটাই নিছি, ক্যারিটা আর নিয়ে নাই, সামটা নিছি, ক্যারিটা নিয়ে নাই। এভাবে মনে রাখতে পারেন, এটা কিন্তু ডেসিমাল যোগ না, এটা জাস্ট একটা মানে এটার কাছাকাছি আর কি, তাই উদাহরণ দেওয়ার জন্য, বোঝানোর সহজে মনে রাখার জন্য এই টেকনিকটা ফলো করা হয়। আচ্ছা যাই হোক, সর্বশেষ যেটা সেটা হলো সবচেয়ে সোজা, নট। নট কি? নট, নট মূলত এটা দ্বারা প্রকাশ করা হয়, আশ্চর্যবোধক চিহ্ন দ্বারা। তো সে সত্যকে মিথ্যা করে, মিথ্যাকে সত্য করে। আমি যখন নট 0 দিলাম তাহলে 1, আবার নট 1 দিলাম তাহলে হলো 0। মানে আমি বলতেছি মিথ্যা নয়, তো মিথ্যা নয় মানে কি? সত্য। আবার বলতেছি সত্য নয়, সত্য নয় মানে কি? মিথ্যা। আমি আউটপুট, আমি একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। আমি লিখলাম printf পার্সেন্টেজ ডি, আমি দিলাম পার্সেন্টেজ এই আশ্চর্যবোধক চিহ্ন, তারপর দিলাম 0, মানে নট 0 মানে নট মিথ্যা। নট মিথ্যা মানে কি? নট সত্য না, শুধু সত্য, এই যে এই কারণে আউটপুট 1 আসছে। তারপর আমি দিলাম নট সত্য মানে সত্য না, তো সত্য না মানে কি? মিথ্যা। তাই এখানে আউটপুট আপনারা রান করে দেখতে পাবেন, শূন্যই চলে আসছে। তো এই ছিল মূলত অপারেটর নিয়ে আলোচনা। এটা একটু লম্বা ভিডিও হয়ে গেছে, আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের অপারেটর নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।